কেমন আছেন শ্রোতা বন্ধুরা? আজ অনেক দিন পরে আপনাদের জন্য একটা দারুণ প্রেমের গল্প নিয়ে এলাম। আজ আপনারা শুনবেন প্রখ্যাত লেখক অর্ণব চক্রবর্তীর লেখা গল্প তা বলে কি প্রেম দেবে না। চলুন আজ আর দেরি না করে সোজা গল্পে চলে যাই। আচ্ছা, ছোটবেলায় প্রেম করেছেন? মানে যাকে বলে ওই টিনেজ লাভ, একতরফা দুতরফা ট্রায়াঙ্গেল লাভ, যে কোনো একটা হলেই হলো। আমার কি মনে হয় জানেন, রবিবার সকালের জলখাবারের ফুলকো লুচি, পৌষ মাসে নলেন গুড়ের পায়েস, আর 14-15 বছর বয়সে প্রথম প্রেম, এই 3 অভিজ্ঞতা থেকে যেসব বাঙালি বঞ্চিত তাদের জীবন অনেকটা ওই আম মাইনাস গ্রীষ্ম অথবা ইলিশ ছাড়া বর্ষার মতো, রস কসহীন বিস্বাদ। প্রথম প্রেমের ধাঁচটা অনেকটা সেই কাল বৈশাখী ঝড়ের মতো, বলা নেই কমা নেই, দুম করে মনের রোদ ঝলমলে আকাশ ছেয়ে যায় ঘন কালো মেঘে। একজনের মুখ বারবার ভেসে ওঠে সেই মেঘের আনাচে কানাচে। তারপর কিছু বুঝতে না বুঝতেই তুমুল ঝড় আর তার সাথে ঝেঁপে বৃষ্টি। ব্যাস, আর কি, মনের অবস্থা তখন ঘেঁটে ঘুগনি। এই যেমন ধরুন, প্রতিদিন সকাল সকাল ক্লাস 8-এ পড়া সেন বাড়ির মেয়ে ছাতে কাপড় মেলতে আসে। একদিন দত্ত বাড়ির পূব দিকের দোতলার জানলায় দাঁড়িয়ে ব্রাশ করতে করতে বছর 16-র ছেলেটার চোখ গেল সেন বাড়ির ছাতে। আর কি, কেস একেবারে জৌমে জন্ডিস। টেস্ট পেপার, মাধ্যমিক জাতীয় জাগতিক বিষয় আসায় তখন ডকে উঠে ডোমিনোজ। ছেলেটার যাকে বলে প্রেমের গাড়ি ঝমাঝম, পা পিছলে আলুর দম। বা ধরুন, সবে পাতলা গোঁফতারি রাখতে শেখা ক্লাস 11-এর ডান পিটে ছেলেটা অঙ্কে তুখোর আর তেমনই মিশুকে, একেবারে কোচিং ক্লাস আলো করে বসে আছে। ব্যাস, সুনীল গঙ্গোপাধ্যায় পড়তে পড়তে শান্ত ধীর স্থির লাজুক স্বভাবের মেয়েটা কখন যেন ছেলেটার প্রেমেও পড়া শুরু করলো। তবে মশাই, সময় পাল্টেছে। এখন আর ব্রাশ হাতে পাশের বাড়ির ছাতের দিকে ওই তীর্থের কাকের মতো চেয়ে থাকতে হয় না। 1 সপ্তাহ অধীর আগ্রহে অপেক্ষাও করতে হয় না কোচিং ক্লাসে সেই মানুষটার আবার দেখা পাওয়ার জন্য। আজকাল ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের দৌলতে পরিচয় পর্বটা সেরে ফেলা যায় চোখের নিমেষে। খাতা বা ডায়েরির পাতা ছিঁড়ে প্রেমপত্র লেখার দিনগুলো তো ডাইনোসরদের মতো নাম লিখিয়েছে অবলুপ্তের দলে। এই সব পেছির যুগে প্রথম প্রেমের আমেজটা কেমন যেন ম্যারে ম্যারে ঠেকে, তাই না? আরে জানি, স্কুল কলেজের ছেলে মেয়েরা শুনলে এক্ষুনি হয়তো ফেসবুকে প্রতিবাদী মিছিল শুরু করবে। কিন্তু এই যে ইচ্ছে করলেই হোয়াটসঅ্যাপে 1-2 অরিজিৎ সিং বিশেষ মানুষকে পাঠিয়ে দেওয়া, মানে ওই ইউটিউব লিঙ্ক আর কি, আর বেশ মন কাড়া প্রাকৃতিক দৃশ্যের সাথে ব্যাকগ্রাউন্ডে অনির্বাণের কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া এই জুড়ে দিয়ে ইনস্টাগ্রাম স্টোরি বানিয়ে ফেলা, এই সব রেওয়াজগুলো প্রথম প্রেমের সেই সরলতাকে যেন নিঃশব্দে শুষে নিচ্ছে। পিডিএফ স্ক্যানার কি আর বুঝবে জেরক্স দোকানের মূল্য? একসময় নিজের চোখে কত প্রেম গড়তে আর ভাঙতে দেখেছি ওই জেরক্স দোকানের সামনেই। আমাদের সময় প্রথম প্রেমের মূল পুঁজি বলতে ছিল কল্পনা শক্তি। ভিডিও কলিং এর সুযোগ তো তখন ছিল না। কোচিং এ পড়তে গিয়ে আর চোখে তাকে বারবার দেখা, আর জেরক্স করানোর ছুতোয় তার সাথে একবার কথা বলার চেষ্টা। কিউপিড বাবাজি সুপ্রসন্ন হলে বড় জোর পড়ে ফেরার পথে একসাথে ফুচকা, আর জন্মদিনে কোনো ক্রমে দেখা করতে পারলে 1খানা করে এগরোল। বাকি সময়টা কাটতো ওই কল্পনার পুঁজি নিয়ে। তুঝে দেখা তো ইয়ে জানা সনম বা কুছ কুছ হোতা হে শোনা হতো বারবার তার কথা ভেবে। আর প্রথম প্রেমে ল্যাং খাওয়ার পর সোশ্যাল মিডিয়া জুড়ে
যাকে সকলের থেকে আলাদা ভেবেছিলাম সেও তো বাকিদের মতোই আমার মন নিয়ে খেললো, বা ছোটি বাচ্চি হো ক্যা, এইসব জাতীয় পোস্ট ঘোরাফেরা করতো না। আমাদের টোটকা বলতেছিল, ঘরোয়া গালিব কেকের তরফ তরফ কে ইস দিল সে। আপনাদের হাতে খানিকটা সময় আছে, তাহলে চলুন না একবার বরং ফিরে যাই সেই 2007-8 সালের বাঙালি প্রেম জীবনে। হাতে হাতে মোবাইলের চল তখন সবে মাত্র শুরু হয়েছে। যে সমস্ত গুটি কয়েক ছেলেমেয়ের হাতে মোবাইল ছিল, তাদের কথাবার্তা মূলত চালাতে হতো মেসেজে। ওই যে হাচ বা এয়ারটেলের সেই 11 টাকার মেসেজ কার্ড মনে আছে? তা ঘুরে আসবেন নাকি একবার ওই সময়টা? জল ছবি, রং মশাল, স্কুল ছুটি, হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। জানলাগুলো ঘষা কাঁচের নয়, তাই বাইরের প্রখর রোদের তাপ যে কতখানি হতে পারে তাই শীততাপ নিয়ন্ত্রিত রেস্তোরাঁয় বসেও আন্দাজ করা সম্ভব। একটা কাক অনেকক্ষণ ধরে দূরে একটা ছাতের পাঁচিলে বসে মনোযোগ সহকারে কিছু একটা দেখছে। কিছু কি খুঁজছে? ঘাটটা সামান্য ডান দিকে বাঁকানো। পাবলোর কথা মনে পড়ে গেল। স্কুল লাইফের ছবিগুলো দেখলেই পাবলো বলে, হ্যাঁ রে, সেই ছোটবেলা থেকেই কি তোর এমন ঘাটটা বেঁকা? হ্যাঁ, প্রত্যেকটা ছবিতেই কেমন ডান দিকে ঘাটটা বেঁকে আছে দেখ। আচ্ছা, কাকেদের মতন অমন ঘাড় বাঁকাস কি করে বলতো? পাবলোর বলার ধরনটায় হাসি পেয়ে যায় মেঘলার। মেয়ে ঠোঁট উল্টে ছদ্ম রাগ দেখিয়ে বলে, বেশ হয়েছে, যা তো, আমি এমন ঘাড় বেঁকিয়েই ছবি তুলবো। পছন্দ না হলে জানা, খুঁজে নে না মনের মতন ঘাড় সোজা একটা বউ। ওরে বাপরে, খেপেছিস নাকি? এমন বউ এই ভাগ্যে জুটবে কোনোদিন ভেবেছিলাম? তুই তো আমার জীবনে রীতিমতো যাকে বলে জার্মানির এক্সট্রা টাইমে গোল করে জেতা ফুটবল বিশ্বকাপ, এক কথায় অপ্রত্যাশিত। পাবলো পেশায় ডাক্তার, কিছু মাস হলো এমডি পড়তে ঢুকেছে। তাছাড়া কলকাতার এক নামী বেসরকারি হাসপাতালের সাথে যুক্ত গত 2 বছর ধরে। পাবলোর কথা খেয়াল হতেই মেঘলা আরো একবার ফোনটা দেখল। না, পাবলো একটা মেসেজের রিপ্লাইও দেয়নি। ওরে মাঞ্চুরিয়ান সাবরে দিয়ে কাবাব মুখে তো, বলো বলো শ্রীকৃষ্ণ। এই জানোয়ার, তোকে কতদিন বলেছি না ঠাকুর দেবতা নিয়ে এরকম ঠাট্টাই আর কি মারবি না আমার সামনে, আমার একদম ভালো লাগে না। চিকেন মাঞ্চুরিয়ানের একটা টুকরো মুখে পুড়তে পুড়তে বলল ভাস্বতী। মেয়েটার দেবদি যে ভারী ভক্তি, তাকে চটানোর জন্যই সৌনক এই কাজটা করেছে। ভাস্বতী খেপেছে দেখে হাসি হাসি মুখ করে কাবাবের প্লেটটা নিজের দিকে টানল। ভাস্বতীর কথায় সায় দিল অনিমেষ। এই জন্যই বেটা তোর কপালে না আজ অব্দি একটাও মেয়ে জুটলো না। কার সামনে কি বলতে হয় সেটাই শিখিস না। চোখ বুজে কাবাবের পিসটা পরম তৃপ্তি সহকারে খেতে খেতে সৌনক বলল, বাবা, এমন একটা শিল্পী মানুষের কদর যে তোদের মোটা মাথা করতে পারলো না, তাদের লস কিন্তু আকারে তোমাদেরই, বুঝলে? মেয়ের জন্য তো আমার রীতিমতো করুণা হয়। এই আইটির চাকরিতে আমি আর কদিন, যেদিন স্ট্যান্ড আপ কমেডিয়ান হয়ে ইংল্যান্ডে পারফর্ম করব না, এই মেঘই তখন দর্শকের আসনে বসে দেখবে আর লুচির মতো ফুলবে। এমন একটা হিরের টুকরো ছেলের প্রস্তাব পায়ে ঠেলেছে, তো একবার না দুবার, কোন মানে হয়? মেঘলার ডাকনাম মেঘ। স্কুল কলেজের বন্ধু বান্ধবরা বরাবর ওই নামেই ডেকে আসে। বন্ধুদের কথাবার্তায় তার নামটা আসায় সম্বিত ফিরল মেঘলার। এতক্ষণ তার মন পড়েছিল পাবলোদের বাড়ির ওই দোতলার ঘরে, বাড়িটার ছাদে। গত 7 বছর কতগুলো মুহূর্ত কাটিয়েছে তারা দুজন ওই ছাদে, ওই ঘরে। আজ কত সহজেই পাবলো কথাগুলো বলে দিল না। পারল কি করে? সৌনক তার দিকে তাকিয়ে হাসছে দেখে মেঘলা জোরে হেসে উঠে বলল,
তোকে রিফিউজ করে দিলে যদি পাগলের তকমা জোটে তাহলে বলবো ভাগ্যিস আমি পাগল। ওদের ঠিক পাশের টেবিলেই বসেছেন 4 জন বয়স্ক মানুষ। বারবার ঘাড় ঘুরিয়ে দেখছেন এই 5 বন্ধুর দিকে। তাদের চোখে একরকম প্রশ্রয়ের সুর। হয়তো নিজেদের পুরনো দিনগুলো মনে পড়ে যাচ্ছে। সালটা 2018, অর্থাৎ করোনার কেরামতি তখনও শুরু হয়নি বিশ্বজুড়ে। মানুষও তাই নাকে মুখে মুখোশ না বেঁধে ঘুরতে পারত রাস্তায়, আর প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারত খোলা আকাশের নিচে। আজ শুক্রবার, আসছে সোমবার মেঘলা পাড়ি দেবে সুদূর ইংল্যান্ডে। সাসেক্স ইউনিভার্সিটিতে অবশেষে পড়ার সুযোগ এসেছে। এমফিল করবে প্রথমে জেন্ডার স্টাডিজের ওপরে। বিষয় মূলত সমকামিতা। তারপর ভাগ্য সুপ্রসন্ন হলে হাতছানি থাকবে পিএইচডির। মন দিয়ে কাজ করতে পারলে প্রায় 6-7 বছরের ধাক্কা। ওদের গ্রুপ মোট 6 জনের, সেই কলেজ লাইফ থেকে। মেঘলা ছাড়া বাকি 5 জনই সায়েন্স ব্যাকগ্রাউন্ডের। প্রত্যেকেরই লক্ষ্য ছিল ডাক্তারি পড়ার, তবে একমাত্র পাবলোই ডাক্তার হতে পেরেছে। শত ব্যস্ততার মাঝেও ওরা বরাবর চেষ্টা করে একসাথে ঘুরতে যাওয়ার। কত জায়গায় ঘুরতে গেছে ওরা 6 জনে, মুর্শিদাবাদ, পুরুলিয়া, দার্জিলিং, মন্দারমণি। তবে আজ আছে 5 জন। পাবলো আসেনি। সকাল থেকে মোট 12 বার পাবলোকে ফোন করেছে মেঘলা। ছেলে একবারও ফোন ধরেনি। গতকাল রাতেই পাবলো ফোনে বলে দিয়েছে, দেখ মেঘ, তুইও জানতিস এই এমডিটা পড়তে পড়তে বিয়ে করে নেবো ঠিক করেছিলাম। এখন তুই এত বছরের জন্য বাইরে চলে যাচ্ছিস। 6-7 বছর খুব কম সময় নয় রে মেঘ। এরকম লং ডিস্টেন্স রিলেশন আসলে অলিক কল্পনা ছাড়া কিচ্ছু নয়। যারা এমন ভাবে থাকে তাদের সংসার বলে কিচ্ছু হয় না, জাস্ট কিচ্ছু হয় না। বছরে স্বামী স্ত্রীর মধ্যে দেখা হবে হাতে গুনে কয়েকবার, তাই ওটাকে সংসার না বলে না ওই পিকনিক স্পট বলাই শ্রেয়। প্লিজ মেঘ, এইভাবে আমায় একা ছেড়ে চলে যাস না প্লিজ। মেঘলা অনেক কষ্টে নিজের কান্না চেপে বলেছিল, কাল একবার আসতে পারবি না? সকালে না হয় হসপিটালে ডিউটি আছে, কিন্তু সন্ধেবেলা? না রে মেঘ, যখন তুই চলেই যাচ্ছিস আমার সত্যি মনে হয় না এই সম্পর্কটা আমাদের আর রাখা উচিত। তুই যাই সিদ্ধান্ত নিবি একটু ভেবে নিস। আরে মেঘ না? আর তুই তো অপর্ণা, কেমন আছিস তোরা? রাইস ভর্তি চামচটা খানিক আনমনি নাড়াচাড়া করছিল মেঘলা। প্রশ্নটা শুনে মাথা তুলে যাকে দেখল তার গলাটা চেনা চেনা ঠেকলেও মেয়েটি কে বা আগে তাকে মেঘলা কোথায় দেখেছে ঠিক মনে করতে পারল না। অপর্ণারও একই অবস্থা। মেঘলা আর অপর্ণা একবার মুখ চাওয়াচাই করল। মেয়েটি বেশ স্লিম, ফর্সা, উচ্চতা সামান্য কম, পরনে মাটি রঙের একটা শর্ট কুর্তি আর গাঢ় নীল জিন্স, চোখে কালো ফ্রেমের ক্যাটস আই চশমা, মাথার চুল ঘাড় অব্দি নেমেছে। বেশ একটা টম বয়েজ লুক আছে। মেয়েটি দেখতে ভারী আকর্ষণীয়। এই মুহূর্তগুলোতেই ভারী অপ্রস্তুত হয়ে পড়ে মেঘলা। এমন ভাবে সামনে এসে প্রকট হয়ে যখন ডাকনাম ধরে ডেকেছে, মেঘলাও নিশ্চয়ই চেনে মেয়েটাকে। সামান্য গলা খাঁকড়ে অপর্ণা বলল, মানে গলাটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু ঠিক মানে চেনা চেনা ঠেকলেও চিনতে পারছিস না, তাই তো? বুঝতে পেরেছি, আসলে এত বছর পর দেখা হয়েছে তো তাই চিনতে পারছিস না। আরে আমি মোহনা, সারদা দেবী স্কুলে পড়তাম তোদের দুজনের সাথে। অবশ্য ক্লাস 8 অব্দি পড়েছি, তাই ভুলে গেছিস হয়তো। কথাগুলো বলতে বলতে মোহনা তার হাত সামান্য এগিয়ে দিল মেঘলার দিকে। তৎক্ষণাৎ আবার হাতটা ফিরিয়েও নিল, যেন কোনো এক অদৃশ্য ছ্যাঁকা তার হাতটা ঠেলে সরিয়ে দিয়েছে। স্কুলের কারোর সাথে তেমন আর যোগাযোগ নেই, শুধু মৌপর্ণা ছাড়া।
তাও যখন ও ফেসবুকে ছবি দেয়, তোদের ট্যাগ করে, তখন দেখি। মোহনা অনর্গল কথা বলে চলেছে, কিন্তু মেঘলার কানে কোনো কথা আর ঢুকছে না। মোহনা নামটা যেন হাতুড়ি পিটছে তার বুকে। গলাটা যথাসম্ভব স্বাভাবিক রেখে মেঘলা বলল, কেমন আছিস? বিশ্বাস কর, তোকে দেখে প্রথমে একদম চিনতেই পারিনি। অনেকেই বলে রে, বলে নাকি যত দিন যাচ্ছে তত নাকি আমি অন্যরকম দেখতে হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, তাই না? আজ গড়িয়াহাটে এসেছিলাম জানিস তো, এই টুকটাক কিছু কেনাকাটা করতে। তো প্রত্যুষ বলল এখানে একেবারে লাঞ্চটা সেরেই যাই। ও কি কাণ্ড দেখেছিস, এতক্ষণ ধরে বকছি, প্রত্যুষের সাথে তোদের আলাপটাই করাইনি। ওয়েট, হ্যাঁ ওকে ডাকি। এই প্রত্যুষ, একবার এসো। মোহনা ইশারায় ডাকলো একটা ছেলেকে। একটু দূরে দাঁড়িয়ে সে এতক্ষণ এই দিকেই লক্ষ্য করছিল। ভালো উচ্চতা, সুঠাম দেহ, শক্ত চোয়াল সযত্নে ঢাকা আছে পুরু চাপদারির আস্তরণে। পরনে একটা লেমন গ্রিন টি শার্ট আর ব্ল্যাক জিন্স। ছেলেটা বেশ টল, ডার্ক, হ্যান্ডসাম। বয়স আন্দাজ ওদের থেকে সামান্য বেশি হবে। পুরো নাম প্রত্যুষ সেন। মেঘলারা বসেছে একটা 6 সিটারে। যেহেতু 5 জন এসেছে, একটা চেয়ার ফাঁকা। সৌনক ফাঁকা চেয়ারটা মোহনার দিকে সামান্য এগিয়ে দিয়ে বলল, আরে আপনি বসুন না, সে কখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলে যাচ্ছেন। প্রত্যুষ বলল, তাই ভালো, তুমি বরং এদের সাথে একটু কথা বলো, আমি ওদিকটাই আছি। প্রত্যুষ তাদের টেবিলের দিকে এগিয়ে গেল। মোহনার মুখ চোখ দেখে মনে হলো সৌনকের প্রস্তাবে সামান্য অস্বস্তি হচ্ছে। তারপর একরকম জোর করে হেসেই চেয়ার টেনে বসল। তারপর কি করছিস আজকাল? প্রশ্নটা মেঘলার দিকে তাকিয়ে করেছে। তবে মেঘলা কিছু বলার আগেই উত্তরটা আগ বাড়িয়ে দিল সৌনক। মেয়ে ইংল্যান্ডে পড়তে যাচ্ছে, তাও একেবারে সাসেক্স ইউনিভার্সিটি। সুন্দরী মেয়ে দেখলেই সৌনকের যা স্বভাব, তার অন্যথা ছেলেটা কোনোদিনই হতে দেয় না। আজও তাই প্রাণপাত চেষ্টা চালাচ্ছে মোহনার সাথে আলাপ জমানোর, যদি কোনোভাবে মেয়েটার ফোন নম্বর পাওয়া যায়। কবি সুমনের গানটা জানেন তো, ওই যে হাল ছেড়ো না বন্ধু। বলতে পারেন প্রেমের ব্যাপারে আমাদের সৌনকের হাবভাব খানিকটা অমন ধারার। স্থান, কাল, পাত্রকে বুড়ো আঙুল দেখেই চেষ্টা চালিয়ে যায়। সাসেক্স? ও মাই গড, such a great news, মেঘলা। মোহনার গলায় যেন সেই 10 বছর আগের উচ্ছ্বাস। 10 বছর আগের সেই মোহনা চকিতে এক ঝলক দেখা দিয়েই আবার মিলিয়ে গেল বর্তমানের আড়ালে। তারপর খানিকক্ষণ ভেবে বলল, এই 1 মিনিট দাঁড়া, তোর উদ্ভাস দাকে মনে আছে? আরে উদ্ভাস গাঙ্গুলি রে, তোরা সেই একসাথে নাটক করেছিলি একবার, মনে পড়ছে? ছোটবেলায় ডায়েরি লেখার অভ্যেস ছিল আপনাদের? ধরুন 1 দশক পর আচমকা সেই ডায়েরিটা খুঁজে পেলেন। একটা বহু পুরনো, প্রায় ভুলতে বসা, অথচ ভীষণ আপন সুদা গন্ধ এসে নাকে ধাক্কা মারে না তখন? উদ্ভাস গাঙ্গুলি, এই দুটো শব্দ যেন সযত্নে আড়াল করে রাখা সেই পুরনো ডায়েরির গন্ধটা মাখিয়ে দিয়ে গেল মেঘলার চোখে মুখে। স্মৃতিরা বোধহয় সব ষড়যন্ত্র করে আজ একসাথে এসে হাজির হয়েছে। মোহনার প্রশ্নে কোনো মতে ঘাড় নাড়ল মেঘলা, কিন্তু ওই মৃদু ঘাড় নাড়া থেকে বোঝা মুশকিল সে হ্যাঁ বলছে না না। উদ্ভাসদা তো এখন ওখানেই পড়ছে। আসলে প্রত্যুষের বন্ধু তো, তাই মাঝে মাঝে ফেসবুকে কথা হয় আমার সাথে। তুই কিন্তু যোগাযোগ করতে পারিস। বিদেশে গিয়ে চেনা জানা কাউকে পেলে তো সুবিধাই হয়, তাই না? অপর্ণা যেন নিজের অজান্তেই মোহনার ফোন নাম্বার চেয়ে ফেলল। তো নাম্বারটা দে তো। ফোন বের করতে করতে মোহনা বলল, হোয়াটসঅ্যাপে একটা পিং কর, তোর নাম্বারটা সেভ করে রাখি। আর পারলে কিন্তু কন্ট্যাক্টে থাকিস ভাই। আচ্ছা চল এবার উঠি রে, প্রত্যুষটা সেই কখন থেকে একা একা বসে আছে। আসি, হ্যাঁ? মোহনা উঠে যেতে অনিমেষ বলল, এই মেয়েটা কিন্তু ঘ্যান দেখতে, বল। তুমি কেমন একটু তার কাটা টাইপের না?
যেন বেশি বেশি করে হাসছে, গায়ে পড়ে কথা বলতে চাইছে, আবার একটু আনইজিও ফিল করছে। কি বলিস সোনা? অপর্ণা ধমক দিয়ে উঠল। তোরা থামবি একটু? সবকিছু নিয়ে এরকম ইয়ার কি ভাল লাগে না। অনিমেষ অবাক হয়ে জিজ্ঞেস করলো, ইয়ার কি? ইয়ার কি আবার কখন মারল? আরে মেয়েটার হাবভাব সত্যি অদ্ভুত লাগলো। আরে এমনি বলছি নাকি? অপর্ণা উত্তর দিল না। একবার আর চোখে তাকালো মেঘলার দিকে। 10 বছর আগে একমাত্র অপর্ণাকেই পুরো ঘটনাটা বলেছিল মেঘলা। আজও আর কেউ জানে না, এমনকি পাবলোকেও কোনো দিন পুরোটা বলে উঠতে পারেনি মেঘলা। একটু পরে খাওয়া শেষ করে ওঠার সময় মেঘলার চোখ চলে গেল মোহনা আর প্রত্যুষের দিকে। মোহনা আর প্রত্যুষ ছবি তুলতে ব্যস্ত। টাইমার চালিয়ে সেলফি তুলছে একে অপরের চোখে চোখ রেখে। দেখে মনে হচ্ছে মোহনা তো বেশ ভালোই আছে এখন। বাইরে এসে খুব বেশিক্ষণ দাঁড়াতে ইচ্ছে করল না মেঘলার। আজকেই শেষ দেখা ঠিকই, কিন্তু সে এখন একটু একা থাকতে চায়। তেমন হলে রোববার বিকেলে একবার ঢু মারবে অপর্ণার বাড়িতে, সেখানেই ডেকে নেবে বাকিদের। আসলে গত 1 সপ্তাহ ধরে পাবলোর সাথে চলা ঝগড়ায় মেঘলা এমনিতেই মানসিকভাবে বেশ ক্লান্ত। তারপর আজ মোহনার সাথে দেখা। না, একটু একা থাকা এখন ভারী দরকার। পাসপোর্টের ব্যাপারে কিছু কাজ থাকার অজুহাত দিয়ে মেঘলা ক্যাব দেখা শুরু করল। পেয়েও গেল বেশ তাড়াতাড়ি। বাকিরা এক্ষুনি বাড়ি ফিরবে না। ভাস্বতীর কি সব কেনাকাটা আছে বলে সবাই লেক মল যাওয়ার অটো ধরল। ক্যাবে উঠে চোখ বুঝল মেঘলা। পেঁজা তুলোর মতো আলতো আলতো ভেসে আসছে কানে মোহনার কান্নার শব্দ, আর উদ্ভাস্তার গুনগুন করে গাওয়া মান্নাদের সেই বিখ্যাত গান, তা বলে কি প্রেম দেবে না। মন বোধহয় আলোর চেয়েও তীব্র গতিতে চলাচল করতে পারে। এক লহমায় মেঘলা ফিরে গেল 10 বছর আগের জীবনে। সালটা 2008। সারদা দেবী উচ্চ বালিকা বিদ্যালয় তখন ছিল ওই এলাকার সবচেয়ে নামকরা সরকারি স্কুল। ক্লাসের সেকেন্ড গার্ল মেঘলা তখন আবৃত্তিতে প্রাইজ আনছে বিভিন্ন প্রতিযোগিতা থেকে। স্কুল ম্যাগাজিনে তার লেখা ছাপা হচ্ছে নিয়মিত। বাঙালি মেয়ে আন্দাজে উচ্চতা বেশ ভালো, গায়ের রং ভারী ফর্সা, চোখে সেই ছোটবেলা থেকেই পুরু ফ্রেমের চশমা, আর মুখে সর্বদা লেগে থাকে এক বিরল হাসি। এমন এক হাসি যা দেখে ইতিমধ্যেই অঙ্ক, জীবনবিজ্ঞান, ইতিহাস কোচিংয়ের অনেক ছেলেদের রীতিমতো কবিতা পেতে শুরু করেছে রোজ রাতে। মেঘলা কাজল পড়তে ভালোবাসে সেই ছেলেবেলা থেকেই। টিউশন যাওয়ার সময় একটা চুড়িদার পরে যখন আয়নার সামনে দাঁড়িয়ে চোখে পুরু করে কাজল মাখে, একটাই আফসোস হয়, চশমাটা থাকার কি খুব প্রয়োজন ছিল? নিজের চোখ ভারী পছন্দ তার, অথচ চোখে পাওয়ার এত বেশি চশমা না পড়লেই নয়। চশমার আড়ালে ঢাকা পড়ে চোখের গরিমা যেন অর্ধেক ক্ষয় হয়ে যায়। তবে এই ধারণাটা কিন্তু তার একারই। বাকিদের কাছে এই চোখজোড়া এক অমোঘ আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রথম প্রেম নিবেদনটা ক্লাস 8-এ এই গরমের ছুটি চলাকালীনই এসেছিল, তবে ওই চোখ জোড়ারই বেশ এক কাব্যিক প্রশংসা করে। তখন মে মাস, সেই সময় প্রেম নিবেদন কিন্তু বেশ কিছু রীতিনীতি মেনে হতো। এখনকার মতো ওই ফেসবুক মেসেঞ্জারে কোনো অচেনা ছেলে আচমকা বলতো না, তুমি আমায় লভ করবা। হিস্ট্রি টিউশনের সায়ন তাকে একটা চিঠি দিল নিজের মনের কথা জানিয়ে। প্রেমপত্রে তুমি সাগর আমি ঢেউ, অথবা তুমি চিল আমি ঢিল, এইসব জাতীয় কিছু লেখেনি। রীতিমতো বাবার বইপত্র ঘেঁটে লেখা 3 পাতার একটা লম্বা চিঠি। টিউশনের পর চিঠিটা পড়ে ভীষণ রেগে গেল মেঘলা।
না না, প্রেম নিবেদন করা হয়েছে বলে নয়। মেঘলার মনে আছে সায়ন এক জায়গায় লিখেছিল, তোর চোখ দুটো দেখলে মনে শান্তি আসে, মনে হয় পৃথিবীটা আজও কুৎসিত হয়ে যায়নি, তুই আশেপাশে থাকলে কেমন নিশ্চিন্ত লাগে। আজকাল মাঝে মাঝে মনে হয় তুই আমার সব, তোকে ছাড়া যাওয়ার জায়গা নেই। জায়গা, হ্যাঁ, জায়গা বানানে বুর্গির জয়ের বদলে উন্তুস্তু জ। ব্যাস, পরের কিছুক্ষণ বেচারা সায়ন সত্যি সত্যি কোথাও যাওয়ার জায়গা খুঁজে পায়নি। কড়া গলায় মেঘলা বলল, তোর লজ্জা করলো না? একজন বাঙালি হয়ে তুই জায়গা বানানটা ভুল লিখিস? মানে একটু ডাউট হচ্ছিল বুঝলি, একবার ভাবলামও ডিকশনারিটা দেখি, তারপর মনে পড়লো কোথায় যেন অন্তস্তু জটা পড়েছিলাম, ওখানেই গোলমালটা হয়ে গিয়েছে আর কি। বানানটা ভুল লিখেছি মানছি, তবে আবেগটা তো ভুল নয় বল। সায়নের গলায় ইতিমধ্যেই খাদে নামতে শুরু করেছে, বুঝতেই পারছে বেশ শক্ত হাতে পড়েছে। মেঘলাকে স্কুলে কেউ বাংলা নম্বরে আজ অব্দি টপকাতে পারেনি, তার উপর আবৃত্তি করে স্বয়ং রাজ্যপালের হাত থেকে পুরস্কার পেয়েছে মেয়ে, তার সাথে বাংলা বানান নেই আর কি। প্রশ্নটা আবেগের নয় সায়ন, কথা হচ্ছে বাংলা বানান নিয়ে। আচ্ছা এটা বল দেখি, তোর নামের মানে কি? আমার নামের মানে মানে বন্ধু, সহচর। মে মাসের গরম বলেই হয়তো দরদর করে ঘামতে শুরু করেছে সায়ন। বেশ, অর্ক আর অর্ণব তো তোর খুব কাছের বন্ধু, তাই না? বলতো অর্ক মানে কি? সূর্য। গলায় এবার আত্মবিশ্বাস ফিরে এসেছে সায়নের। হাজার হোক বাঙালি ছেলে তোরে বাপু, বাংলা জানবে না? বেশ, সূর্যের সমার্থক শব্দ কি কি? সায়ন এতক্ষণ ভুলেই গেছিল তার পকেটে রুমাল আছে, সেটা বের করে মুখ মুছে টুছে যা বলল তা বিশেষ বোধগম্য হওয়ার মতো কিছু ছিল না। রবি, আদিত্য, ভানু, প্রভাকর, মিহির, তপন, অরুণ। মেঘলা গড়গড় করে বলেই চলেছে সূর্যের সমার্থক শব্দগুলো। এদিকে হাওয়া বেগতিক বুঝে অর্ক আর অর্ণব সাইকেলে চেপেই বসেছিল। প্রেমে প্রস্তাব দিতে এসে বাংলা ব্যাকরণের যেরকম ক্লাস শুরু হয়েছে বন্ধুর, তাতে তাদেরও ফেঁসে যাওয়ার সম্ভাবনা প্রবল। মেঘলা একবার ঘাড় ঘুরিয়ে দুজনের দিকে তাকাতেই প্যাডেলে চাপ দিল অর্ণব। চোখের নিমেষে দুই বন্ধু হাওয়া। এদিকে সায়নের তখন করুণ অবস্থা, মনে মনে গালাগাল দিল অর্ণবদের। আরে বন্ধুকে এমন বিপদের মুখে ফেলে নির্লজ্জের মতো চম্পট দিতে আছে কোনোদিন? এদিকে মেঘলার দিক থেকে ধেয়ে আসছে একের পর এক প্রশ্নবাণ। সমার্থক শব্দ, সন্ধি বিচ্ছেদ, কারক, সমাস, কি নেই মেয়েটার অস্ত্রাগারে। আরে এভাবে তো মাও পড়া ধরে না। বহু কষ্টে অনেক কবিতা টবিতার বই ঘেঁটে টেটে জীবনের প্রথম প্রেমপত্র লিখেছিল সে। সেই প্রেমপত্র এমন ভাবে মাটি হয়ে যাবে কে জানতো রে বাবা। আমাদের মেঘলা এমনই। সেদিন কিন্তু ঠিক পড়া ধরতে চায়নি, অথবা বাংলায় নিজের দক্ষতা প্রমাণ করারও কোনো ইচ্ছা ছিল না তার। ভেবেছিল বাঙালি ছেলে বাংলায় প্রেমপত্র লিখতে চায়, আর তাতে বানান ভুল করবে। মেঘলা তাকে না বলবে সে না হয় ঠিক আছে, কিন্তু এর পরেও সায়ন নিশ্চয়ই প্রেম করবে। তখন যদি এমন প্রেমপত্র লিখে অপমানিত হয়, সায়ন তো মেঘলার বন্ধু, ওর বুঝি খারাপ লাগবে না কেউ সায়নকে নিয়ে হাসাহাসি করলে? আসলে মেঘলার জীবনের অনেকটাই জুড়ে আছে তার বন্ধুরা, তার জন্য ভোগান্তিও কম হয় না। স্কুলে বেশ কয়েকবার গার্জেন কল পর্যন্ত হয়েছে বন্ধুপ্রীতির জন্য। ক্লাসে টিচার যে বেঞ্চেই বসাক না কেন, সেখানে গিয়েই মেয়ে বন্ধুত্ব পাতিয়ে ফেলত। চেনা অচেনার বিশেষ ধার ধারত না। সবাই যে খুব কাছের তা নয়, কিন্তু সকলকে বন্ধু ভাবতে সে রাজি, সকলের উপকার করতে সে এক পায়ে খাড়া। এই যেমন সায়নের ব্যাপারটাই ধরুন। মেঘলা চাইল তার বন্ধু পরে কাউকে প্রেমপত্র দিলে বানান সমার্থক শব্দের প্রয়োগগুলো যেন বেশ মজবুত রাখতে পারে। আর বেচারা সায়ন টানা 2 বছর ধরে এটাই ভেবে গেল
সেদিন জায়গা বানানটা ঠিক লিখলেই হয়তো মেঘলা হ্যাঁ বলে দিত। সায়নকে সে বুঝিয়েওছে অনেকবার। দেখ সায়ন, তুই আমার শুধুই বন্ধু, খুব ভালো বন্ধু। আর বাংলায় একটা বানান পারিসনি বলে তোকে পছন্দ থাকলেও আমি না বলে দিতাম, এরকম কোনোদিনও হয় পাগল? কিন্তু অর্ণব অর্করা এখনো খেপায়, ওরে সায়ন রে, শুধু জায়গা বানানটা ঠিক লিখলে আজ পাবলোর জায়গায় তুই থাকতিস। সেবার কালী পুজো পড়ল অক্টোবর মাসের 28 তারিখে। আগস্ট মাসের শুরু থেকেই তাই সাজো সাজো রব নবকল্লোল অগ্রগণী ক্লাবে। ক্লাবটা মেঘলাদের বাড়ি থেকে খুব দূরে নয়, অটো করে গেলে মিনিট 10। এখানেই মেঘলার আবৃত্তি চর্চার হাতে করি সেই 5 বছর বয়সে শুরু। প্রতি সোম ও শুক্র নিয়ম করে আসে শিখতে। মাতৃভাষার ওপর এই দুর্বার আকর্ষণ হয়তো জন্মেছে আবৃত্তির প্রতি ভালোবাসা থেকে, অথবা মাতৃভাষার আবেগেই আবৃত্তিকে আরো কাছে এনে দিয়েছে। ক্লাবটা শুধুমাত্র খেলাধুলা নিয়েই মেতে থাকে না, আঁকা, গান, নাচ, আবৃত্তি সবকিছুই শেখানো হয়। প্রতি বছরই খুব ধুমধাম করে ক্লাবে কালীপুজো হয়। ঠিক হলো এবার কালীপুজোর পরের দিন একটা অনুষ্ঠান আয়োজন করা হবে। মূল আকর্ষণ থাকবে গানের মাস্টার অতীন বাবুর স্বরচিত নাটক। ভদ্রলোক উপার্জন করেন গান শিখিয়েই, কিন্তু নাটক দেখা এবং লেখাটা তার নেশা। নাটকের নাম বিচারের বাণী। খুব সংক্ষেপে বললে গল্পটা এক প্রবাসী তরুণ বাঙালি দম্পতিকে ঘিরে। স্বামী কর্মসূত্রে ইংল্যান্ডে, দুর্গাপুজোয় ভারতে ফেরার তোড়জোড় যখন তুঙ্গে, এক সন্ধ্যায় প্রকাশ্য রাস্তায় আতঙ্কবাদীদের হাতে প্রাণ যায় ছেলেটার। দৃপ্ত কণ্ঠস্বর, স্পষ্ট উচ্চারণ, বড় বড় কবিতা মনে রাখার দক্ষতা এবং অপরূপ মুখশ্রী, খুব সহজেই মেঘলা নির্বাচিত হল মুখ্য নারী চরিত্র হিসেবে। আর তার স্বামীর চরিত্রে অভিনয় করার জন্য বেছে নেওয়া হয়েছে ক্লাবের রবীন্দ্রসঙ্গীত বিভাগের এক ছাত্রকে, নাম উদ্ভাস গাঙ্গুলি। দিনটা ছিল সোমবার, 11ই আগস্ট। গত 1 সপ্তাহ ধরে চলা টানা গরমে তখন মধ্যবিত্ত বাঙালি জীবন একেবারে হাঁসফাঁস করছে। নাটকের রিহার্সালের আজ প্রথম দিন। আপাতত স্থির হয়েছে প্রতি সোম ও শুক্র সন্ধে 7টা থেকে রিহার্সাল হবে। এতে মেঘলার বেশ সুবিধাই হয়েছে, নাটক করতে গিয়ে অন্তত টিউশন কামাই হবে না। ছোট বড় মিলিয়ে চরিত্র আছে মোট 11টি। ক্লাবের গান ঘরেই বসেছে রিহার্সাল পর্ব। মেঘলার এদিকে কপাল খারাপ, কোনোদিন কোথাও দেরি করে পৌঁছনো তার ভীষণ অপছন্দের। কিন্তু আজ কিছুতেই অটো পাচ্ছিল না, সাথে মা আছে। এই সব রাস্তায় সন্ধ্যের পর মেয়েকে একা কখনোই ছাড়তে চান না সুতপা দেবী। ক্লাবের সামনে মেয়েকে নামিয়ে দিয়ে সুতপা দেবী যখন হাঁটা দিলেন অটোর লাইনের দিকে, মেঘলা হাত ঘড়িটার দিকে দেখল 7:30 বেজে গেছে। আজ সুমন, তুমি ওইটা বুঝছো না, এই জায়গাটাতে আমাদেরকে থার্ড ওয়াল ব্রেক করে দর্শকের মাঝখানে গিয়ে বসতে হবে। রিহার্সাল রুমে ঢুকেই টের পেল সকলের চোখ তার উপরই। বেশ অস্বস্তি হচ্ছে। টিউশনেও এই জন্য কখনো দেরি করে যায় না সে। সবার দৃষ্টি এইভাবে তার দিকে থাকলে কেমন একটু যেন হয়। অকস্মাৎ ব্যাঘাত ঘটায় খানিক বিরক্ত হলেন। মেঘলাকে আগে থেকেই চেনেন, চরিত্র বাছাইয়ের সময় দেখেছেন। মেঘলা যেদিন এসেছিল সেদিন বাকিরা কেউই ছিল না, তাই সে অতীনবাবুকে ছাড়া আর কাউকেই চেনে না। অতীনবাবু একটু গম্ভীর হয়ে বললেন, কটা বাজে সে খেয়াল আছে? এখানে রিহার্সালে কিন্তু এত দেরি করে আসার কোনো নিয়ম নেই। আর তুমি যে এত ব্যস্ত সেটা আমাদের আগে জানিয়ে দিলেই পারতে, আমরা অন্য কাউকে খুঁজে নিতাম তখন। মেঘলা মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। কান দুটো লজ্জায় লাল হয়ে গেছে। এতজনের সামনে এইভাবে বললেন স্যার। সে উত্তরে সত্যি কথাটা বলতেই পারত যে অটো পাওয়া যায়নি, কিন্তু সমস্যা হলো মেঘলা ওভাবে ঠিক বলতে পারে না। মনে মনে ঠিক করলো যতদিন রিহার্সাল চলবে আরো আগে বেরোবে বাড়ি থেকে, কোনোভাবেই দেরি করবে না।
আগে এসে অপেক্ষা করা ঢের ভালো এমন অপমানের থেকে। প্রথম দিন বলে সকলের হাতে নাটকের একটা করে স্ক্রিপ্ট দিয়ে অতীনবাবু নাটকটা পড়ে শোনাচ্ছেন। সকলেই নিজের নিজের চরিত্রটি আগে থেকেই জানে। স্ক্রিপ্ট পড়া শেষ হলে অতীনবাবু বোধহয় আলাদা করে সকলের চরিত্রের ডিটেলিংটা বুঝিয়ে দেবেন। এদিকে স্ক্রিপ্ট রিডিংয়ে মেঘলা একদম মন দিতে পারছে না। স্যারের বলা শেষ কথাগুলো ভীষণ রকম কানে বাজছে। এবার বুঝেছি কেন বৃষ্টি হচ্ছে না। কথাটা ফিসফিস করে কে যেন বলল একদম কানের কাছে এসে। সামান্য চমকে উঠে মেঘলা ঘাটটা ডান দিকে ঘোরালো। একটা বেশ ফর্সা লম্বা মতো ছেলে কখন তার পাশে এসে বসেছে সে খেয়াল করেনি। নাকি ছেলেটা প্রথম থেকেই এখানে আছে? মেঘলাই কি তার পাশে এসে বসলো? লক্ষ্য করার মতো ব্যাপার হলো ছেলেটার চোখ দুটো একটু যেন বাদামি গোছের, পুরো কালো নয়, গাল একদম পরিষ্কার করে কামানো। এখানে বলে রাখি, তখনও কিন্তু ক্লিন শেভডের চল ছিল বেশি। সদ্য কামানো গালে লেগে থাকতো হালকা সবুজ আভা। সব ছেলেই ওই সন্ন্যাসী মার্কা দাড়ি রাখতো না মোটেই। নিজের অজান্তেই মেঘলা বলল, মানে? আরে বাবা, এই মেঘ যদি এত ফর্সা হয় তাহলে আকাশ বৃষ্টি কোত্থেকে আনবে শুনি? তাই বুঝি? আর কালো হলে? উফ বাবা, এই গরমের হাত থেকে অন্তত বাঁচতাম। শতরঞ্জির সামনের দিকটা ভরা ছিল বলে পেছনে এসে বসতে হয়েছে। এখন মেঘলার মনে হচ্ছে ভাগ্যিস সামনে বসেনি। এমন কোনোদিন হয়নি আগে। স্যার কি বলছেন মেঘলা শুনছে না, এ যেন তার নিজেরই ঠিক বিশ্বাস হতে চাইছে না। কথাবার্তা চলছে, খুব শুনছে। একেই স্যার ক্ষেপে আছেন, তার মধ্যে গল্প চলছে দেখলে পরের দিন থেকে নির্ঘাত রিহার্সালে আসা বন্ধ হয়ে যাবে। আমার নাম তো মেঘলা, তাহলে মেঘ নামটা কি করে জানা হলো? মেঘলা কথা বলছে ভাব বাচ্চে। আসলে সরাসরি তুমি সম্বোধন করতে কোনো অজানা কারণে কেমন বাঁধো বাঁধো ঠেকছে। বিখ্যাত মানুষের ডাকনাম জানাটা কি এমন কঠিন কাজ? এই যেদিন থেকে আমাকে মূল চরিত্রে নেওয়া হয়েছে সেদিন থেকে শুরু করে আজ অব্দি সবার মুখে খালি মেয়ের আবৃত্তির প্রশংসা। ভাবা যায়? আর এদিকে আবৃত্তির স্যার, সে তো মেঘ বলতে একেবারে অজ্ঞান। এই ছেলেটাই তার মানে উদ্ভাস, মনে মনে ভাবলো মেঘলা। কথায় কথায় জানতে পারলো উদ্ভাস ক্লাস 11-এ পড়ছে, বিজ্ঞানের ছাত্র, কাছেই থাকে। তবে মেঘলার বাড়ি যেদিকে, উদ্ভাসের বাড়ি তার একদম উল্টো পথে। নবকল্লোল অগ্রগণিতে রবীন্দ্রসঙ্গীত শিখতে আসে প্রতি রবি ও বুধবার। মেঘলা খানিক মুষড়ে আছে দেখে আশ্বাস দেওয়ার সুরে উদ্ভাস বলল, আরে অত চাপ নিস না তো। আসলে কেউ লেট করলে স্যার না হেভি রেগে যায়। নাটকটা ওনার নেশার মতো, বুঝলি? তোকে একটা বুদ্ধি দিচ্ছি, মন দিয়ে শোন। তুই পরের দিন তোর যে পাঠটা আছে সেটা একদম ঝেড়ে মুখস্থ করে আয়, পুরো ঝরঝরে মুখস্থ। তুই মিলিয়ে নিস, দেখবি স্যারের রাগ পুরো গোলের জল, কিচ্ছু নেই। উদ্ভাস যে কখন তুমি থেকে তুইতে নেমে এসেছে খেয়ালও করেনি মেঘলা। 9টা বাজার ঠিক 5 মিনিট আগে যখন প্রথম দিনের রিহার্সাল শেষ হলো, ততক্ষণে মেঘলার মন খারাপটা কোথায় যেন উধাও হয়ে গেছে। আবার শুক্রবার রিহার্সাল হবে, সেদিন নিজের পাঠটা একদম রপ্ত করে আসবে ঠিকই করে ফেলেছে সে। যে অত বড় বড় কবিতা আবৃত্তি করে এত পুরস্কার এনেছে, তার কাছে একটা পাঠ মুখস্থ করা খুব কঠিন ব্যাপার নয়। শুক্রবার অতীনবাবু দারুণ খুশি হলেন মেঘলার প্রস্তুতিতে। তার রাগ সত্যি সত্যি গলে জল। দেখতে দেখতে রিহার্সাল শুরু হলো জোর কদমে। পিয়ালি, এই পিয়ালি, আরে কোথায় গেলে বলো তো? তোয়ালেটা তখন থেকে পাচ্ছি না, দড়িতে রাখলাম, এই দড়িতে নেই তো। আচ্ছা মুশকিল, কোথায় রাখলে? কি হলো পিয়ালি? তোমায় অনেক মাস ধরেই বলছি প্রিয়াংশু, অফিসে বেরোনোর সময় তোয়ালেটা মেলে দিয়ে যাবে। নিজের এইটুকু কাজও কি তুমি দায়িত্ব নিয়ে করতে পারো না? খাটের মাঝখানে যেভাবে তোয়ালেটা রেখে গেছিলে এখনো ওইভাবেই রাখা আছে। কি বলছো? সকাল থেকে ওটা খাটেই পড়ে আছে। তাহলে তুমি দুপুরে শুলে কোথায়? 4 বছর 7 মাস 13 দিন ধরে প্রেম করার পর বিয়ে। তুমি খুব ভালো করেই জানো আমি ঠিক অতটাও নিরীহ না।
শোয়ার হলে তোমার তোয়ালে মেঝেতে ফেলে আমি দিব্যি খাটটা দখল করে নিতাম। কিন্তু দুপুরে ক্যাথরিন এসেছিল, গল্প করতে করতে কেউই... থাম থাম, তোর কি হয়েছেটা কি আজকে বলতো? হ্যাঁ, একটা ডায়লগে প্রাণ নেই, কোনো ফিল নেই। হ্যাঁ, এমন গড়গড় করে বলে যাচ্ছিস যেন মুখস্থ পড়া দিচ্ছিস। অতীনবাবুর চোখে মুখে বিরক্তি স্পষ্ট। আজ রিহার্সালের 7ম দিন। কিছুদিন বাদেই স্কুলে স্কুলে 3rd ইউনিট টেস্ট আরম্ভ হবে। তখন এমনিতেই রিহার্সাল বন্ধ থাকবে। এইদিকে অক্টোবরের প্রথম সপ্তাহতেই দুর্গাপুজো। তারপর হাতে কদিনই বা রইল। উদ্ভাসকে নিয়ে অতীনবাবুর তেমন মাথা ব্যথা নেই। এর আগেও উদ্ভাস অভিনয় করেছে ওনার লেখা নাটকে। কিন্তু মেঘলার যে এটাই প্রথমবার। এই কদিন মেয়েটা দারুণ করলেও আজ একদম পারছে না। মেঘলাকে বেশ পছন্দ অতীনবাবুর। পরিশ্রমী, অভিনয় দক্ষতা প্রশংসনীয় এবং ভীষণ বিনয়ী। নিজের অজান্তেই তাই কবে যেন তুমি থেকে তুইতে চলে এসেছেন। কোনো ছাত্র বা ছাত্রীকে খুব পছন্দ না হলে অতীনবাবু সচরাচর এই কাজটা করেন না। মেঘলা নিজেও বেশ বুঝতে পারছে আজ কিছুতেই মন বসাতে পারছে না। আসলে টিফিন টাইমে স্কুলে এমন একটা ঘটনা ঘটেছে। সামনেই পরীক্ষা, তাই অনেকেই মাঝে মাঝে স্কুল কামাই করে বাড়িতে বসে পড়ছে। আজ ছাত্রী সংখ্যা কমের দিকেই ছিল। টিফিনের সময় সবে মাত্র একটু রুটি ছিঁড়ে মুখে পুড়েছে মেঘলা। এমন সময়, এই তুই নাকি নবকল্যাণে নাটক করছিস এবার? কথাটা বলল সুদক্ষিণা। মেয়েটির সাথে আলাপ আছে মেঘলার ঠিকই, কিন্তু পরিচয় বলতে ওই ক্লাসমেট পর্যন্তই। হ্যাঁ রে, আমি তো আসলে ওখানে আবৃত্তি শিখি। এবার কালী পুজো উপলক্ষে একটা নাটক হচ্ছে। কেন বলতো? সর একটু বসতে দে আগে। সুদক্ষিণা এসে বসলো মেঘলার বেঞ্চে। আজ এমনি বিশেষ কেউ আসেনি, তাই হঠাৎ এমন গল্প করা সঙ্গী পেয়ে খুশি হলো সে। শুনলাম তুই নাকি নাটকে উদ্ভাসদার বউ সাজছিস? জিজ্ঞেস করলো সুদক্ষিণা। হ্যাঁ, মানে উদ্ভাসদার আমি মুখ্য চরিত্রে। কেন, কিছু হয়েছে নাকি? আর বলিস না, উদ্ভাসদার গার্লফ্রেন্ড তো আমাদের স্কুলে পড়ে, ক্লাস 11, উপাসনাদি। উদ্ভাসদা কথায় কথায় তোর ব্যাপারে হয়তো বলেছে। উপাসনাদি ক্লাসে এই নিয়ে কিছু একটা বলতেই ব্যাস আর যায় কোথায়। সবাই এখন তোদের দুজনের নাম নিয়ে উপাসনাদিকে হেব্বি চাটছে। ওদের স্কুলের ক্লাস 11-12 এর বিল্ডিংটা এই মূল বিল্ডিং থেকে সামান্য দূরে। ওই পায়ে হেঁটে মিনিট 5 হবে। হঠাৎ মেঘলার খুব ইচ্ছে করলো ছুটতে গিয়ে একবার দেখে আসুক এই উপাসনা মেয়েটি আসলে কে। তারপর নিজেই ভেবে অবাক হলো, কেন, ওর কি প্রয়োজন পড়েছে শুনি? উদ্ভাসদার বান্ধবী কে সেটা জানার বা তাকে দেখার? সুদক্ষিণা অনর্গল বকেই চলেছে। উদ্ভাসদা নাকি অনেকের হার্টথ্রব, উপাসনা দিয়ে ভীষণ পজিটিভ নিজের বয়ফ্রেন্ডকে নিয়ে, আরো কত কি। মেঘলার কানে কথাগুলো যে খুব স্পষ্ট ঢুকছে তা নয়। সে ডুবে গেল নিজের ভাবনার জগতে। এই কদিনেই রিহার্সালের ওখানে একটা বেশ দারুণ পরিবেশ তৈরি হয়েছে। উদ্ভাসদার প্রাণ খোলা হাসি, হঠাৎ হঠাৎ দরাজ গলায় রবীন্দ্রসঙ্গীত গেয়ে ওঠা, রিহার্সালের ফাঁকে মেঘলার সাথে ফিসফিস করে গল্প করা। ফিসফিসটা অবশ্য একেবারে অপ্রয়োজনীয়, কিন্তু তাতে নাকি বেশ একটা থ্রিল আছে। মতামত একান্ত উদ্ভাসের। কত কিছু নিয়েই তো উদ্ভাসদা কথা বলে। এই যেমন, যারা আলু পোস্ত আর রসগোল্লা ভালোবাসে না তাদের জেল হওয়া উচিত। যে বাঙালি সহজ সহজ বাংলা বানান ভুল লেখে তাকে রোজ সকালে পেঁপে পাতার রস খাওয়ানো উচিত। ক্রিকেটে সৌরভ আর ফুটবলে মোহনবাগান ইস্ট বেঙ্গলের ভক্ত না হলে তার খেলা দেখার গণতান্ত্রিক অধিকারই নেই। এত কিছু বলতে পারে, অথচ উপাসনাদির কথাটা একবারও বলা গেল না। ক্লাসে আর মন বসছিল না মেঘলার। ছুটির পর গুটি গুটি পায়ে এগুলো হাই স্কুল বিল্ডিংটার দিকে। বারবার মনে হচ্ছে, আচ্ছা এসব কেন করছি আমি? উদ্ভাসদার যে খুশি থাক, তাতে আমার কি? তবুও স্কুলের সামনে গিয়ে বেশ খানিকক্ষণ দাঁড়ালো। সে চেনে না উপাসনাকে, তাও।
রিহার্সাল ঠিক জমছে না বুঝে অতীনবাবু 8:30 নাগাদ ছুটি দিয়ে দিলেন। মা আসা অবধি অপেক্ষা করবে না বাড়ি চলে যাবে ভাবতে ভাবতেই পেছন থেকে ডাক। কি রে, অমন চিন্তিত চিন্তামণির মতো দাঁড়িয়ে কি ভাবছিস? কাকিমা কই, কখন আসবেন? ক্লাবের বাইরের মাঠে দাঁড়িয়েছিল মেঘলা। সাইকেল নিয়ে সবে বেরিয়েছে উদ্ভাস। হঠাৎ ভারী রাগ হলো মেঘলার, তাও খুব শান্ত স্বরেই বলল, এই মোটামুটি 9টা বাজবে। বাহ, অতি উত্তম। এই চ, এক চক্কর মেরে আসি। সাইকেলের দিকে তাকালো মেঘলা। সে তো সাইকেলে ওঠেনি কখনো, তার মধ্যে উদ্ভাস তার সাইকেলে উঠতে কেমন যেন একটু লজ্জা লজ্জাও করছে। চুপ করে দাঁড়িয়ে রইল, হ্যাঁ না কিছুই বলল না। আরে দাঁড়িয়ে থাকলি যে, তোর কি সাইকেলে হয় নাকি? আরে বাবা, তোকে চাপতে হবে না, আমরা এমনি হাঁটবো। আর তাছাড়া তোর সাথে আমার কিছু কথাও আছে। হঠাৎ যেন ভারী জোরে জোরে নিজের হৃৎপিণ্ডের শব্দ শুনতে পেল মেঘলা। কি বলতে চায় উদ্ভাসটা তাকে? উপাসনাদির কথা? হাঁটতে হাঁটতে ওরা মাঠ পেরিয়ে পাশের একটা গলিতে এলো। উদ্ভাসের বাঁদিকে আছে মেঘলা, ডান দিকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে সাইকেলটা। সামনের একটা দোকান থেকে সিগারেট কিনে ধরালো। এমা, তুমি সিগারেট খাও নাকি? সবসময় না, এই টুকটাক এখানে ওখানে গেলে। তুমি না গান শেখো? আর তাছাড়া সিগারেটের গন্ধ আমার একদম সহ্য হয় না। আমার বাবা কাকা কেউ খায় না। হ্যাঁ, বলিস কি? কেউ সিগারেট খায় না? বাবা, তাহলে তো ওনারা মহাপুরুষ। ওনাদের চরণে 100 কোটি প্রণাম। এই নাটকটা কম করতো, অন্যটা আছে নাকি দে ওটা। সব ঢং। এইভাবে বলার কি আছে? যাই হোক, বলো কি বলবে। হ্যাঁ, যেটা বলার। তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, কি করছিস কি তুই? এত ভালো আবৃত্তি করিস, অভিনয়টা বেশ ফাটিয়ে করছিলি, হঠাৎ করে কথা নেই বার্তা নেই আজকে পুরো ঝুলিয়ে দিলি। অদ্ভুত একটা মেয়ে, জানিস তো তুই? দেখলি তো, স্যার তোর উপর রেগে গিয়ে বিরক্ত হয়ে শেষে ছুটিয়ে দিয়ে দিল। জিনিসটা একটু ঠিক করে গুছিয়ে কর না। এটাই বলার ছিল? হ্যাঁ, নাহলে আবার কি বলবো তোকে আমি। আমার কথাটা শোন, নাটকটা সিরিয়াসলি কর। মেঘ, তুই বুঝছিস না, কাহিনীর 90% পুরো আমাদের উপর ডিপেন্ড করে আছে, গোটা নাটকটা। আর দুজনের মধ্যে যদি কেউ একজন ঝুলিয়েছি না, পুরো নাটক কেচে কচু পাতা একদম। উপাসনা বিশ্বাসকে আর রাগ চেপে রাখতে পারল না মেঘলা। মা কালীর কাছে দিব্যি করেছিল জীবনে কোনো দিন উদ্ভাস তাকে নিজে থেকে জিজ্ঞেস করবে না এই ব্যাপারে, কিন্তু এখন রাগের মাথায় দিব্যি টিব্বি ডুবে ডুবুরি হয়ে গেছে। সিগারেটে খুব জোরে একটা টান দিল উদ্ভাস। মুখময় একটা অদ্ভুত হাসি ছড়িয়ে পড়েছে। বলল, আরে উপাসনা তো তোদের স্কুলেই পড়ে, আর নতুন করে পরিচয় করে দিয়ে কি হবে? হ্যাঁ, কেন রাগ হয়েছে? রাগ কেন হতে যাবে? এমনি, আসলে আগে জানতাম না তো। কেন? আগে জানলে কি করতিস? কি আবার করতাম? কিছুই না। খেয়ে কাজ নেই নাকি আমার? সিগারেটের শেষ অংশটা একটু জোরে টান দিতে দিতে উদ্ভাস হঠাৎ গুনগুন করে উঠল মান্নাদের কণ্ঠে মহানায়কের লিপে সেই বিখ্যাত গানের লাইনটা। তা বলে কি প্রেম দেবে না যদি মারি। কি কি বললে? কি কি বললাম? কই, এমনি ইচ্ছা হলো তাই গাইলাম। কেন, গানটা শুনিসনি? হাত ঘড়িতে তখন 8:50। না, 20 মিনিট একটু তাড়াতাড়ি পেরিয়ে গেল। এইদিকে স্কুলে শুরু হলো অন্য বিপদ। হঠাৎ অপর্ণা, তনুশ্রী, লেখা সবাই বেশ উৎসাহ পেয়ে গেছে উদ্ভাস আর মেঘলার দম্পতি সাজা নিয়ে। একমাত্র পেছনে লাগে না মোহনা। বেঁটে ফর্সা গোলগাল মেয়েটা মেঘলার খুব কাছের বন্ধু না হলেও মোটামুটি কথাবার্তা ভালোই হয়। মেয়েটা ভারী শান্ত,
মেঘলার খুব পছন্দের। মাঝে মাঝে এখন টিফিন টাইমে ওদের সাথে বসেই খায়, গল্প করে। অন্যদিকে 8ই সেপ্টেম্বর 2008 থেকে রীতিমতো এক নতুন ঝড় উঠল বাংলায়। মা কাকিমাদের জন্মভূমি কুয়াশা যখন এক আকাশের নিচে যদি এত বছর একচ্ছত্র আধিপত্য ভোগ করে থাকে, তাহলে বলবো এবার পালা শুরু হলো এখানে আকাশ নীলের। এই যেন একসাথে সব টিনেজ মেয়েদের কল্পনা জগৎকে রক্ত মাংসের রূপ দেওয়া হলো টিভির রঙিন পর্দায়। উজান আর হিয়াকে নিয়ে আলোচনা তখন স্কুলে স্কুলে টিফিন পিরিয়ডে। মোনালি ঠাকুরের গলায় স্বপ্ন ডানা মেলে আজ ওড়ে মনের পাখি, তখন সত্যি সত্যি পাখির মতোই উড়িয়ে নিয়ে যাচ্ছে অনেকের মন। একদম কাকতালীয় ভাবেই শীর্ষ সঙ্গীতের শেষে একটা লাইন আছে, মেঘ ভাঙা রোদ এসে যেন বলে ভালোবেসে। আর এইদিকে মেঘলার ডাক নাম তো মেঘ, ব্যাস আর পায়কে। সঙ্গে সঙ্গে ক্লাসের বেশিরভাগই উদ্ভাসকে রীতিমতো রোদ্দা রোদ্দা বলে ডাকা শুরু করে দিল। তার চেয়ে একেবারে রদ্দা বলেই ডাক না। আর তোরা যা শুরু করেছিস, উদ্ভাসদাকেও লাগবে না, উপাসনাদি এসে সবকটার ঘাড়ে রদ্দা বসিয়ে দিয়ে যাবে। ইউনিট টেস্টের দ্বিতীয় দিনে ইতিহাস, ভূগোল আর অঙ্ক পরীক্ষা হলো। 3টে পরীক্ষাই বেশ ভালো হয়েছে মেঘলার, তাই মন এমনিতেই খুশি। পরীক্ষা চললেও রিহার্সালে কামাই একদম করছে না সে। নাটকটা প্রায় নেমেই এসেছে, তাই ওই দিকেও আপাতত খানিকটা স্বস্তি। মোটামুটি সব স্কুলে ইউনিট টেস্ট চলছে বলেই কেউই বিশেষ আসছে না রিহার্সালে। তবে মেঘলা আর উদ্ভাসের কিন্তু কামাই নেই। এমনিতে ওরাই মূল চরিত্র, তাই বাকিদের পার্টগুলো প্রক্সি দিয়ে দিয়ে অতীনবাবু চালিয়ে নিচ্ছেন। নাটকের সবটা দারুণ হলেও শেষে এসে মেঘলা বারবার কেঁচি ফেলছে। অন্তিম দৃশ্যে প্রিয়াংশু মানে উদ্ভাস আতঙ্কবাদীদের হাতে গুলি খেয়ে রাস্তায় লুটিয়ে পড়বে। অকস্মাৎ আক্রমণে দিক শূন্য হয়ে তখন যে যেদিকে পারছে দৌড়চ্ছে। ফাঁকা রাস্তায় স্বামীর রক্তে ভেসে যাওয়া বুকে মাথা রেখে অঝোর ধারায় কেঁদে চলেছে মেয়েটা। মোটামুটি এমন কিছু একটা করতে হবে। আর মেঘলা বারবার দৃশ্যটায় অভিনয় করতে গিয়ে হেসে ফেলছে। গ্লিসারিন দিয়ে কাঁদানো গেলেও এক্সপ্রেশন একদম আসতে চাইছে না। তো এই দৃশ্যের সমস্যার কথা বন্ধুদের বলতেই তনুশ্রী মুখ টিপে হেসে বলল, তা তুই কি করেই বা কাঁদবি বল? রোদ্দার বুকে তোর মাথা, তখন কি আর কান্না টান্না আসে রে ভাই? কিন্তু তোদের স্যারটাও চরম আনরোম্যান্টিক মাইরি, না হলে অমন হ্যান্ডসাম ছেলেকে কেউ মেরে দেয়? ওই যে শেষ যে সিনটা, ওটা বরং পাল্টাতে বল। এই ভাই তোরা থামবি রে, অনেকক্ষণ থেকে শুনছি। উদ্ভাস তাকে নিয়ে খ্যাপানো শুরু করেছিস তো থামার নাম নেই কেন ভাই? মানে মেঘ কিছু বলে না বলে যা খুশি তাই বলতেই থাকবি, চুপ কর। হঠাৎ বেশ ঝাঁঝিয়ে কথাটা বলে উঠল মোহনা। মেঘলা পর্যন্ত খানিক থতমত খেয়ে গেল মোহনার রাগ দেখে। উদ্ভাসদার মেঘলাকে নিয়ে কোনো কিছু বলা হলেই মোহনার চোখ মুখ কেমন যেন হয়ে যায়। ব্যাপারটা যে তার মোটেই পছন্দ নয় হাবে ভাবে বুঝিয়ে দেয়। মেঘলা বিষয়টা আগেও খেয়াল করে দেখেছে। তবে কি উদ্ভাসদাকে মোহনার পছন্দ? না হলে এমন কেন করবে? ব্রেকটা খুব জোরে কষতে মেঘলা চোখ খুলে তাকালো। বাড়ি এসে গেছে। এতক্ষণ ক্যাবে আসতে আসতে যেন 10 বছর পিছিয়ে গেছিল সে। প্রযুক্তির হাত ধরে বিজ্ঞান কোনোদিন টাইম ট্রাভেলার আবিষ্কার করে ফেললেও মানুষের স্মৃতির মতো সূক্ষ্মতা হাতে থাকবে কি? হঠাৎ হর্নের শব্দ মাখা রাস্তাটা ভীষণ বেমানান লাগতে শুরু করলো। সন্ধে নামতে এখনো বেশ কিছুক্ষণ দেরি। বাড়ি ঢুকতে ইচ্ছে করছে না তার। রাস্তা পেরিয়ে যে চায়ের দোকানটা আছে সেখান থেকে একটা গোল্ড ফ্লেকের প্যাকেট কিনলো মেঘলা। তারপর সোজা হাঁটা দিল সামনের পুকুর ঘাটটার দিকে। শহরের এই প্রান্তে এখনো কিছু পুকুর ঘাট বেঁচে আছে টিমটিম করে। একটা সিগারেট ধরিয়ে চোখ বুঝলো আবার।
পুজোর ছুটি এলো বলে। আজ ছিল কম্পিউটার পরীক্ষা, আগামীকাল ভৌতবিজ্ঞান আর জীবন বিজ্ঞান দুটো পরীক্ষা শুধু বাকি। এখনো অবধি সবকটা সাবজেক্টই বেশ ভালো হয়েছে। ল্যাব থেকে পরীক্ষা শেষে বেরোনোর মুখে মোহনা বলল, মেঘ, বলছি যে আমার না একটু ভৌত বিজ্ঞানের কয়েকটা জায়গায় খুব প্রবলেম হচ্ছিল, তুই একটু আমাকে দেখিয়ে দিবি? মেঘলা এমনিতেই অচেনা কারোর উপকার করার সুযোগ পেলেও ছাড়ে না, সেখানে মোহনা তো বন্ধু। মেঘলা এক কথায় রাজি হয়ে গেল। পরের দিনই পরীক্ষা বলে অপর্ণা বেরিয়ে গেছিল। ল্যাব ছেড়ে বেরিয়ে নিজেদের ক্লাসরুমে এসে বসলো মেঘলারা। ক্লাস 8-এর ঘর ছিল 3 তলায়। কিছুক্ষণের মধ্যেই মেঘলা ডুবে গেল নিউটনের গতিসূত্রে। হঠাৎ মোহনা হাত রাখলো তার হাতের উপরে। কিছু বলবি? বুঝতে পারছিস না সূত্রটা? মেঘ, বলছি তুই কি সত্যি বুঝতে পারিস না যে আমি তোকে কি বলতে চাই? শোন না, তুই আমাকে একটা কথা বল, তুই কি উদ্ভাসদাকে সত্যি সত্যি ভালোবাসিস? মানে হঠাৎ এসব কথা কোথা থেকে আসছে? কাল পরীক্ষা, পড়াটা কে বুঝবে শুনি? হঠাৎ মেয়েটা ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে উঠল। জানিস মেঘ, আমি না তোকে প্রচন্ড ভালোবাসি, আমি খুব ভালোবাসি তোকে মেঘ, খুব খুব। মেঘলা ঠিক বুঝলো না ব্যাপারটা। বন্ধু বন্ধুকে ভালোবাসে, এতে কাঁদার কি হলো? ওর মনের কথাটা যেন পড়তে পারলো মোহনা। তুই কোনোদিনও বুঝবি না মেঘ, তুই কোনোদিন বুঝতে পারবি না। আমার না বোধহয় কোনো রোগ আছে জানিস তো, মানে আমি তোকে ঠিক বোঝাতে পারছি না। আমি ছেলেদেরকে সেই চোখে দেখতেই পারি না। বাকি মেয়েরা, তোরা ছেলেদেরকে যে চোখে দেখিস, আমি ওই চোখে ছেলেদের দেখতেই পারি না। ওরা জাস্ট বন্ধু, বাট ওদেরকে আমি বিশেষ বন্ধু হিসেবে মানতেই পারি না। জানিস তো, আমার যত ভালোবাসা, যত আবেগ, সবকিছু শুধু শুধু তোর জন্যে মেঘ, শুধু তোর জন্যে। যখন উদ্ভাসদাকে নিয়ে সবাই তোকে খ্যাপায়, আমার প্রচন্ড রাগ হয়। যখন দেখি অপর্ণা তোর গায়ের কাছে গিয়ে কথা বলে, তুই ওর কাঁধে হাত রাখিস, আমার অসহ্য লাগে মেঘ, ভীষণ হিংসা হয় আমার। এই তো তোর জন্মদিনে অপর্ণা কিরকম হ্যাপি বার্থডে বলে তোকে জড়িয়ে ধরলো, আমি এক ছুট্টে বাথরুমে চলে গেছিলাম মেঘ, আমি কান্না চাপতে পারিনি। কেন আমি এরকম? উদ্ভাসদার কথা শুনে তুই ব্লাশ করিস, আমি নিতেই পারি না। আমি বাড়ি ফিরে খুব কাঁদি, আমার ঘুম আসে না। আজকাল তো পড়তে পড়তেও আমি তোর মুখটাই দেখতে পাই। আমি তোকে কি করে বোঝাবো মেঘ? প্লিজ আমাকে কিন্তু ভুল ভাবিস না। আর কথা বেরোলো না, শুধু ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না, আর শরীরটা এক নির্দিষ্ট ছন্দতে যেন কেঁপে কেঁপে উঠছে। আবছা আবছা বুঝতে পারছে মেঘলা, কিন্তু ঠিক কি করা উচিত মাথায় আসছে না। একটু এগিয়ে এসে জড়িয়ে ধরার চেষ্টা করলো মোহনাকে। অকস্মাৎ মোহনার কান্নার বেগ আরো বেড়ে গেল। মেঘলাকে জড়িয়ে ধরে তার কপালে গালে সে চুমু খেতে শুরু করলো। চোখের জল বাঁধ মানছে না। প্রথম কয়েক মুহূর্ত মেঘলা এত ঘাবড়ে গেল যে কি করবে বুঝে উঠতে পারল না। তারপর এক ঝটকায় নিজেকে সরিয়ে নিয়ে ব্যাগটা তুলে হাঁটা দিল দরজার দিকে। মেঘ, মেঘ যাস না প্লিজ, প্লিজ আমাকে ভুল বুঝিস না মেঘ, আমি ডাক্তার দেখাবো, বিশ্বাস কর আমি ঠিক হয়ে যাবো। প্লিজ মেঘ, তুই শুধু চলে যাস না মেঘ, প্লিজ মেঘ। মোহনার শরীরের প্রতিটা কোণা থেকে তখন ঠিকরে বেরোচ্ছে এক আর্তের অসহায় কান্না। সিগারেটের ছ্যাঁকায় হুঁশ ফিরল।
মোহনার সেদিনের কান্নার আওয়াজ আজও মেঘলার কানে বাজে। 2008 সালে দাঁড়িয়ে সমকামিতা একটা ক্লাস 8-এর মেয়ের পক্ষে জানা খুব স্বাভাবিক ছিল না। মেঘলাও তাই জানত না। আজ স্বীকার করতে দ্বিধা নেই, সেদিন এক অজানা ঘেন্না গ্রাস করেছিল তাকে। বাড়ি ফিরে সোজা ঢুকেছিল বাথরুমে, বারবার সাবান ঘষেছিল গালে, কপালে, হাতে। অপর্ণাকে পরে বলেছিল সবটুকু, যখন মোহনা ক্লাস 9-এ স্কুল পাল্টে ফেলে। আজ আফসোস হয়, কেন মেঘলার মনে হয়েছিল সেদিন যে ব্যাপারটা শারীরিক এবং ভীষণ রকম লালসায় ভরা। অনেকবার সে ভেবে দেখেছে, না, মোহনার স্পর্শে সেদিন কামের লেশ মাত্র ছিল না, ছিল শুধু এক ভয় পেয়ে যাওয়া বিভ্রান্ত মনের করুণ আকুতি তার একমাত্র ভালোবাসার মানুষটির কাছে। আজ এত বছর পর সুযোগ এসেছে মোহনার সাথে কথা বলার। মেঘলা একটা হোয়াটসঅ্যাপ করলো অপর্ণাকে। মোহনার নাম্বারটা একবার পাঠাতো। অপর্ণা তখন হোয়াটসঅ্যাপে অন ছিল, সঙ্গে সঙ্গে রিপ্লাই দিল। কাঁপা কাঁপা হাতে মোহনার নাম্বার ডায়াল করলো মেঘলা। 2-3 বার রিং হওয়ার পর মোহনা ফোন ধরল। হ্যালো মোহনা, আমি মেঘলা বলছিলাম রে। অপর্ণার থেকে তোর নাম্বারটা নিলাম। খানিকক্ষণ চুপ থেকে মোহনা বেশ সহজ গলায় বলল, ও মেঘ, ইয়েস, বল, কি ব্যাপার? কিছু দরকার আছে? না, মানে আছিস কেমন তুই? কেমন আছি মানে? ভালোই তো আছি। কেন বলতো? কিন্তু প্রত্যুষ মানে... মাঝপথে থেমে গেল মেঘলা। না, ঠিক এভাবে তো কথাটা বলতে চাইনি। ওপার থেকে একটা দীর্ঘশ্বাস ভেসে এলো। দেখ মেঘ, ওই ঘটনার জন্য আমি সত্যি সত্যি খুব লজ্জিত। তবে বিশ্বাস কর, আমি এখন একদম ভালো আছি। অসুবিধা যে মাঝে মাঝে হয় না সেটা নয়, কিন্তু প্রত্যুষ খুব ভালো মানুষ, জানিস। আমায় ভালো রাখবে সেটা আমি বুঝতে পারি। নতুন স্কুলে গিয়েও ওই একই ব্যাপার ঘটেছিল, কিন্তু আমি এখন আর ওই অন্ধকার সময়টাতে ফিরে যেতে চাই না রে। ভুলে যা, তুইও ভুলে যা। প্রতিবাদ করে উঠল মেঘলা। কিন্তু তুই তো সেদিন কোনো ভুল করিসনি মোহনা, কোনো ভুল না। সমকামিতা সূর্যের আলোর মতোই স্বাভাবিক। সেখানে শুধু শারীরিক চাহিদা থাকে না, থাকে একটা অকৃত্রিম মানসিক টান। কিছুক্ষণ চুপ থেকে মোহনা উত্তর দিল, আসলে কি জানিস তো মেঘ, আমার মতো বা আমাদের মতো সাধারণ চিন্তাধারার মানুষের এমন ধাত নিয়ে জন্মানোটাই হয়তো পাপ। স্রোতের বিরুদ্ধে যাওয়ার সাহস তো আমার নেই, সত্যিই নেই। আমি খুব সাধারণ। যাকে বাদ দে, এসব কথা বাদ দে। তুই বরং উদ্ভাস তার সাথে একবার যোগাযোগ কর। আমি তোকে ওর ফেসবুক লিঙ্কটা পাঠাচ্ছি, দাঁড়া। 29 অক্টোবর 2008। নাটকের অন্তিম দৃশ্য তখন আরম্ভ হয়ে গেছে। এখন মঞ্চে আলো নেই, শুধু শোনা যাচ্ছে গুলির শব্দ আর মানুষের আর্তনাদ। এক্ষুনি আবার ঢুকতে হবে মেঘলাকে। উদ্ভাসদার বুকের ওপর আছড়ে পড়ে শুরু হবে কান্না, তারপর ড্রপ পড়ে যাবে। অতীনবাবু নিজে এগিয়ে এলেন গ্লিসারিন হাতে। তার প্রত্যাশা ছাপিয়ে গেছে আজ মেঘলার অভিনয় শৈলী। এইটুকু একটা মেয়ে জীবনের প্রথম নাটকে এতটা সাবলীল, তাও আবার হল ভর্তি লোকের সামনে। অতীনবাবুকে অবাক করে দিয়ে মেঘলা গ্লিসারিন নিল না, পা বাড়ালো স্টেজের দিকে। পরের 5 মিনিট মেঘলা যা করল তা অভিনয় ছিল না, ছিল এক কিশোরী মেয়ের প্রথম প্রেমের স্পর্শ। উদ্ভাসের মুখটা ভারী মায়াবী দেখাচ্ছে তখন স্টেজের ক্ষীণ সবুজ আলোয়। মেঘলার ইচ্ছে করল উদ্ভাসের কপালে একবার ঠোঁট স্পর্শ করতে। আর রিহার্সাল হবে না, আর উদ্ভাসদা তার চিরাচরিত ভঙ্গিমায় গেয়ে উঠবে না কোনো রবীন্দ্রসঙ্গীত, আর হবে না মান্নাদের গান গুনগুন করা।
কান্নায় ভেঙে পড়ল মেঘলা উদ্ভাসের বুকে মাথা রেখে। উদ্ভাস কথাটার মানে হঠাৎ খেয়াল হলো তার। হ্যাঁ, সত্যি সত্যি মানুষটা প্রজ্জ্বল। নামটা দিব্যি মানায় উদ্ভাস তাকে। মেঘলা দু হাত দিয়ে আঁকড়ে ধরল উদ্ভাসের কচি কলাপাতা রঙের পাঞ্জাবির বোতামগুলো, যেন ওটার ওপরই নির্ভর করছে আগামী জীবন। বোতামগুলো ছেড়ে দিলেই উদ্ভাসটা তার জীবন থেকে সরে যাবে চিরকালের মতো। ড্রপ সিন হওয়ার পরেও মেঘলার কিছুটা সময় লাগলো ধাতস্থ হতে। মনে আছে উদ্ভাসদা বলেছিল, বাবা, এ তো পাঞ্জাবি ভিজিয়ে পুরো নেতা করে দিলি রে। হ্যাঁ, এতক্ষণে বুঝলাম মামনি কেন কাঁদেনি রিহার্সালে। বেটা সবটা তুলে রেখেছি রে বল ফাইনালের জন্য। সেদিন একসাথে ফিরেছিল ওরা। মেঘ আর মেঘ ভাঙা রোদ হাঁটছিল আগে আগে। খুব মৃদু স্বরে মেঘলা বলল, কেন বলনি উদ্ভাসদা? তোমার জীবনে কেউ আছে? আগে জানলে হয়তো নিজেকে সামলে নিতে পারতাম। উদ্ভাস হঠাৎ গুনগুন করে উঠল, যদি মারি কলসি। একটু অধৈর্য হয়ে উঠল মেঘলা। আবার শুধু এই গানটাই কেন গুনগুন করো বলো তো? একটা সত্যি কথা বলি, এই গানটা কিন্তু আমি শুধু তোর জন্যই গাই। বিশ্বাস করি না। এই মানে বিশ্বাস করছিস না? আরে মা কালীর দিব্যি বলছি। সেই রাতের পর আর কোনোদিনও দেখা হয়নি দুজনের। তখন মোবাইল ছিল না মেঘলার, হয়তো উদ্ভাসদার কাছেও ছিল না। মেঘলা কোনোদিন দেখেনি তাকে মোবাইল ব্যবহার করতে, বা ব্যবহার করলেও হয়তো ছিল বন্ধুদের জন্য, উপাসনাদির জন্য। ফেসবুকে উদ্ভাস তাকে খুঁজে পেতে খুব অসুবিধে হলো না। প্রোফাইলটা দেখে চমকে উঠল মেঘলা। একটা কার্টুন আঁকা, সাইকেলে ভর দিয়ে একটা ছেলে দাঁড়িয়ে, হাতে সিগারেট, পাশে একজন মেয়ে, দুজনের উল্টো দিকে একটা দেওয়াল, তাতে লেখা, তা বলে কি প্রেম দেবে না। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে কেমন যেন লাগছে। হোয়াটসঅ্যাপ খুলে একবার স্ট্যাটাস দেখল। পাবলো স্ট্যাটাস দিয়েছে, সেন্ড ইন দ্য ক্লাউন্স গানটার প্রথম 4টে লাইন, আর তার সাথে দ্য ডার্ক নাইটের জোকারের একটা ছবি। ছকটা চেনে মেঘলা, প্রতি ঝগড়ার পর ওটাই পাবলো রাগ প্রকাশের পদ্ধতি। ফেসবুকটা আবার খুলল মেঘলা। মেসেঞ্জারে একটা কিছু কি লিখে পাঠাবে উদ্ভাস তাকে? মোহনা তো বলল উপাসনাদির বিয়েও হয়ে গিয়েছে। মেঘলা একটা মেসেজ টাইপ করল, কিন্তু পাঠানো কি ঠিক হবে? সে লিখেছে, তা বলে কি প্রেম দেবে না। না, মেসেজটা পাঠাতে গিয়েও মেঘলা পারল না। যেটুকু টাইপ করেছিল ডিলিট করে দিল। পাবলোর কান্না ভেজা গলাটা মনে পড়ছে। ভালো লাগছে না কারোর সাথে কথা বলতে। পরপর দুটো মেসেজ ঢুকলো হোয়াটসঅ্যাপে। পাবলোই করেছে। প্রথমটায় লিখেছে, কাল রাতের ওই কথাগুলোর জন্য সরি। ভালো লাগছে না কিছু জানিস। দেখা করবি আজ একবার? একটু পরেই বেরোবো হসপিটাল থেকে, বাইক নিয়ে এসেছি। গঙ্গার ঘাটে যাবি একবার, সেই যেমন আমরা যেতাম। দু চোখ পেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছে মেঘলার। গত এক সপ্তাহ ধরে চলতে থাকা মন খারাপ এক রাশ কান্না হয়ে নেমে আসছে এবার। কিন্তু দ্বিতীয় মেসেজটা দেখে মেঘলা অবাক না হয়ে পারল না। পাবলো হঠাৎই এই কথাটা লিখল কেন? অপর্ণা কি কিছু বলেছে নাকি পাবলোকে? অপর্ণাই একমাত্র বুঝতে পারছিল যে মেঘলা ঠিক নেই। হয়তো সেটা আন্দাজ করেই আজ পাবলোকে ফোন করেছে। এক চিলতে হাসি খেলে গেল মেঘলার ঠোঁটের কোণায়। উদ্ভাসদার সেই কথাটা আজ পাবলো বলেছে, অথচ কত আলাদা, কত নতুন, কত সুন্দর লাগছে সেটা শুনতে। দ্বিতীয় মেসেজে পাবলো লিখেছে, তা বলে কি প্রেম দেবে না।
এতক্ষণ আপনারা শুনলেন প্রখ্যাত লেখক অর্ণব চক্রবর্তীর লেখা প্রেমের গল্প তা বলে কি প্রেম দেবে না। আজকের গল্প পাঠে ছিলাম আমি সুমন। অভিনয়ে বরষা, শুভদীপ, মমতা, অভিজিৎ, লীনা, অপরাজিতা, নীল, কৌস্তব, সৈকত, নম্রতা, সুস্মিতা এবং সুমন। স্ক্রিপ্ট এবং বিশেষ সহযোগিতায় নীল। এডিট অ্যান্ড মিউজিকে ফিনিক্স অডিওভার্স। পোস্টার ডিজাইন করেছে শুভদীপ। আমাদের সাথে ছিল আমাদের চ্যানেল পার্টনার্স কণ্ঠ, রেনিটেলস এবং শুভদীপ ও স্টোরি টেলার মমতা। তাদের চ্যানেলের লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। সামগ্রিক পরিচালনায় বরষা এবং সুমন। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর নতুন গল্প শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী দিনে আরও একটা দারুণ গল্প নিয়ে আমরা হাজির হচ্ছি। ভালো থাকবেন। শুভরাত্রি।